প্রেগনেন্সির যাত্রাটা আমার জন্য খুব কঠিন ছিল। আমার শরীর আমার কল্পনার থেকেও দুর্বল ছিল। কষ্টকর নামক ব্যাধি আমাকে কাবু করলো। অথচ এই রোগটি আগে ছিল না আমার। ঘুমাতে পারতাম না। পেট একটু বাড়ার সাথে সাথে ক্লান্তি বাড়লো। শরীর আরও দুর্বল হলো। বাচ্চার গ্রোথ ছিল কম। পেটে ব্যথা হতো। আমি খেতে পারতাম না। আমার অরুচি হতো, বমি হতো। এমনকি পানি খেলেও বমি করতাম। একটা সময় কলের কাছে বসে থাকতাম ক্লান্ত শরীর নিয়ে। সেটাকে টেনে তোলার ক্ষমতাও ছিল না। মিষ্টি আপু আর সাহেব ছিলেন আমার একমাত্র ভরসা। সাহেবের ঘুম কেড়ে নিলাম আমি। দেখা যেত প্রায় রাত তার জেগে থাকতে হতো। তখন ছিল জ্যৈষ্ঠের গরম। বিদ্যুৎ থাকতো না রাতে। আমি ছটফট করতাম। সাহেব আমাকে তালফাঁকা দিয়ে বাতাস করতেন। তিনি একটু শব্দ করতেন না। কপালে থাকতো প্রগাঢ় ভাঁজ। সেই ভাঁজের অর্থ আমার জানা ছিল না। খুঁজতেও চাইতাম না। বুড়ির মতো ওষুধ খাওয়ার পর এত কিছু আর ভালো লাগতো না। বাবার বাড়িতে আমাকে যা কথা সাহেব দিয়েছিলেন তা তিনি রাখলেন। একটি বাড়ির জন্য ঝামেলা, আপদ, যন্ত্রণা এই শব্দ ব্যবহার করলেন না। খুব আহ্লাদ করতেন তাও না, কিন্তু চেষ্টা করতেন যেন আমার কোনো অসুবিধা না হয়। আমার কাজ করা নিষেধ ছিল। সিঁড়ি বাইতে পারতাম না। আমাকে নিয়ে তিনি নিচের ছোট ঘরটায় চলে এলেন। এই ঘরটা আমার ঘরের মতো সুন্দর না, খুব ছোট। আমি একটু জেদ করে বলেছিলাম, এই পচা ঘরে আমি থাকবো না। ডাক্তার সিঁড়ি বইতে মানা করেছে। শ্বাসকষ্টে তো প্রাণ ওষ্ঠাগত হয়। আপনি কোলে করে উঠাবেন, নামাবেন? সাহেব আমার দিকে চরম বিরক্তি নিয়ে চাইলেন। বিড়বিড় করে বললেন, নকটামি যত সব। আমার হাসি পেল ওনার আগে মুখটা দেখে। তবে মাঝে মাঝে একটু মায়াও হতো। তখন তার কোলে চড়ে বসতাম। নির্লজ্জের মতো তাকে চুমু খেতাম। তিনি কিছু বলতেন না। আমার চুমু খেতেন। আমার বাচ্চার মতো তিনি যেন হাল ছেড়ে দিয়েছেন। এর মধ্যে বাসা অনেক কিছু পরিবর্তন হলো। মাহমুদ ইন্টার পরীক্ষা দিল। অদ্ভুত হলো সত্য, সে 5 বিষয় লেটার পেল। সাহেব সিদ্ধান্ত নিলেন তাকে আর্মিতে দিবেন। যে ছেলে ইন্টারে বকতে পারে সে ভার্সিটিতেও ভেসে যাবে। কড়া নিয়মের মধ্যে থাকলে তার জীবন ভিন্ন হবে। আর্মিতে ভর্তি হওয়া চারটেখানে কথা না। মাহমুদের দৈহিক উচ্চতা বা ওজন ঠিক থাকলেও শারীরিক কসরত করার ক্ষমতা বেশি ছিল না। একদিন দৌড়ে সে 3 দিন বেহুশ থাকতো। মাতার ছোট ছেলের ল্যাদা প্যাদা হাল দেখে খুব চিন্তিত হলেন। সে আমার থেকে ছোট, অথচ তার প্রতি সাহেব লোহার মতো কঠিন। সাহেব অবশ্য তাতে খুব একটা গা করেননি। মায়ের মতের বিরুদ্ধে মাহমুদকে এক প্রকার কাঠির মতো সোজা করে রাখলেন। তৈরি করলেন আর্মির কঠিন পরীক্ষার জন্য। আর্মিতে ভর্তি হতে হলে মানসিক ও দৈহিক সকল প্রকার সক্ষমতা থাকতে হয়। মাহমুদকে তিনি 3 মাসের মধ্যে সেভাবে তৈরি করলেন। মাহমুদের ইচ্ছে ছিল ক্রিকেটার হবার। সে খুব ভালো ওপেনার হবার যোগ্যতা রাখত। কিন্তু সাহেবের ভয় কখনো বলেনি। আজ যখন তাকে জিজ্ঞেস করি, কি কর্নেল সাহেব, তামিমকে দেখে আফসোস হয় নাকি? আজকে আপনিও কিন্তু সেলিব্রিটি হতে পারতেন। মাহমুদ হেসে বলে, রাখো তো ভাবি। নাসিরের মতো হয়তো অকেজো কোথাও পড়ে থাকতাম। যা হয়েছে ভালোই হয়েছে। ক্ষণে ক্ষণে সেলুট পাওয়াটা মন্দ লাগে না। তবে হ্যাঁ, ওই জীবনে ভাইয়াকে খুব গালাতাম। একবার তো চেয়েছিলাম পালিয়ে চলে আসি। অমানবিক সেই যাত্রা, উফ। মা হয়তো এই কারণে তার ছেলের জন্য কাঁদতেন। ছেলে যখন বহু মাস পর ফিরত তিনি পাগলের মতো করতেন সেই ছেলেটা একটু যত্ন পায়। সেই লেদাপেদা মাহমুদ এখন কর্নেল। তার ক্যান্টনমেন্টে গেলে আমাদের শাহী আপ্যায়ন করা হয়। যদিও সাহেব যান না, তার ভালো লাগে না। তিনি দূর থেকে তার ভাই বোনদের সুখ দেখেন। মুখে না প্রকাশ করলেও তিনি যে আনন্দ পান সেটা বোঝা যায়। গল্পে ফিরি। আমার গর্ভাবস্থায় আরও একটি ঘটনা ঘটে। তা হলো মিষ্টি আপুর বিয়ে। মিষ্টি আপুর রেজাল্ট বের হতেই মা এবং আমার খালা শাশুড়ি উঠে পড়ে লাগেন তার বিয়ের জন্য। মিষ্টি আপুর রং চাপা, এ কারণে তার বিয়ে দেবার এত তাড়া। এবার অবশ্য একটা বড় ঘরে ভালো ছেলে আনা হলো। ছেলের নাম শাহনেওয়াজ। শাহনেওয়াজ সাহেব মানুষটি ছিলেন অত্যন্ত ভালো। তিনি মিষ্টি আপুকে তার মতে পছন্দ করলেন। মিষ্টি আপুর থেকে 8 বছরের বড় ছিলেন তিনি। সাহেব এবার আপত্তি করতে পারলেন না, কারণ মিষ্টি আপু বলেছিলেন তিনি চাকরি করবেন না, তার ভালো লাগে না। পাত্রপক্ষ এলেন এক বৃহস্পতিবার বিকালে। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম। সাহেব আমাকে লাফালাফি করতে বারণ করেছেন। সে কারণে কিছু করা হয়নি। আমার পেট তখন বাড়ন্ত, 7 মাস চলমান। শরীরটা প্রচণ্ড দুর্বল। মাঝে মাঝে পেটের ব্যথায় অস্থির হয়ে যায়। মাঝে মাঝে পেট শক্ত হয়ে আসে। ডাক্তার আমাকে একটুর জন্য বেড রেস্ট দেননি। তবুও আমার উৎসাহের কমতি রইল না। সেই বাড়ন্ত পেটের ওপর শাড়ি জড়িয়েছিলাম। সাহেব বিরক্ত নিয়ে আমার দিকে চাইছিলেন। একবার তো বলেই দিলেন, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভালো হয়েছে। বিয়ে কি প্রতিদিন হয়? আপনার মতো মানুষ বুঝবে কি করে হুতুম? বেশি ওরা হচ্ছে না? কি করবেন উঠলে? আমার বডিগার্ড আসছে, বুঝলেন?
সাহেব আর কিছু বললেন না। পাত্রপক্ষ চলে এসেছে। মিষ্টি আপুকে সেদিন খুব মিষ্টি লাগছিল, শুধু মুখটা ছিল মলিন, যেন চাপা বিষাদ তাকে কাবু করে ফেলেছে। ও বাড়ির মা, চাচি, ফুপুর সাথে শাহনেওয়াজ সাহেবও সেদিন এসেছিলেন। তিনি আগামী শুক্রবার বিয়ের প্রস্তাব দিলেন। মা রাজি হয়ে গেলেন। সাহেব কিছু বলতে চাইলেন, কারণ খুব তাড়াহুড়ো হচ্ছিল, কিন্তু মায়ের সামনে সুযোগ পেলেন না। শাহনেওয়াজ সাহেব বললেন, আমার খুব আড়ম্বরপূর্ণ বিয়ে ভালো লাগে না, তাই ভাইজান আপনি খুব একটা প্যারা নিন না। অবশেষে বিয়ে ঠিক হলো। মিষ্টি আপুর বিয়ে হবে শুক্রবার, কিন্তু বৃহস্পতিবার রাতে আমার হাতে একটি চিঠি পড়ল। চিঠিটা ছিল মিষ্টি আপুর। আদনান ভাইকে লেখা এক পাতার একটা চিঠি। চিঠিটা আমি মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। মিষ্টি আপুর গোটা গোটা হাতের চিঠি। আমাকে ক্ষমা করবেন আদনান ভাই, আপনার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই, তাই কাপুরুষের মতো চিঠি লিখছি। আপনি চিঠিটা ছিঁড়ে ফেলবেন, নিজের কাছে রাখবেন না, কারণ এটা আপনাকে খুব কষ্ট দিবে। চিঠিটা ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কিছু কিছু কথা এমন হয় যার জন্য শব্দও অনেক ছোট হয়ে যায়। আবার কথাগুলো তেমন। আদনান ভাই, আপনি কি জানেন আপনি একজন সুপুরুষ? আপনি যেদিন প্রথম আমাদের বাড়ি এসেছিলেন, আমার কাছে আপনাকে খুব কঠোর কাঠখোট্টা মানুষ লেগেছিল, কিন্তু আপনার শান্ত, উদাসীন, সুগভীর চোখগুলোকে আমাকে টানলো। এক অদ্ভুত শান্তি আছে জানেন তো। আপনার সাথে চোখাচোখি হলেই আমি থমকে যেতাম। এক সম্মোহনী শক্তি আমাকে বেঁধে ফেলতো। খুব নীরবে ভালোবাসলাম আপনার চোখগুলোকে। সেদিন কলেজ থেকে ফেরার সময় আমার জুতোটা ছিঁড়েছিল, আর সেই সময়টাতে আপনার সাথে দেখা হওয়ায় আমি খুব লজ্জা পেয়েছিলাম। আপনি আমার পায়ের দিকে চাইলেন না, বরং রিক্সা থেকে নেমে গেলেন। আমাকে বললেন, রিক্সায় উঠুন, এই ভর দুপুরে হেঁটে যাওয়া ঠিক না। আপনার চোখগুলোতে সেদিন একটা অন্য ভাষা ছিল, আমি তা বুঝেছি। সেই ভাষাটা যখন শব্দে আমাকে জানালেন, আমি উত্তর দিতে পারিনি। আপনার ভালোবাসা পাওয়া সৌভাগ্য, অথচ দেখুন, সেই সৌভাগ্য আমার হলো না। আপনার স্বচ্ছ সৎ ভালোবাসাটা আমি গ্রহণ করতে পারছি না। আদনান ভাই, আমার আগামীকাল বিয়ে। ছেলেরা খুব বড় লোক, মা খুব খুশি এই বিয়েতে। তার থেকেও বড় কথা, ভাইয়াও খুশি। ভাইয়াকে বলার সাহস আমার নেই। আমি জানি না সে কীভাবে নেবেন। আপনাকে কেউ অপমান করুক সেটাও আমি মানতে পারবো না। সব গল্পের যে সুন্দর সমাপ্তি হবে জরুরি নয়। আপনার সাথে কোনো প্রতিশ্রুতি ছিল না, তবু একটা অদৃশ্য সুতো ছিল আমাদের মাঝে। আজ সেটাই আমি ছেড়ে ফেললাম। আপনি হয়তো ভাবছেন আমি স্বার্থপর, ভাবতে পারে টাকার জন্য আপনার হাত ধরতে ভয় পাচ্ছি। হয়তো সেটাই সত্যি। সত্যি আমি স্বার্থপর। আজকে আমি আপনার হাত ধরলে সেটা শুধু আপনার জন্য বোঝা হবে। আপনার যে স্বপ্ন সেটা হয়তো মাঝপথে থামিয়ে আপনাকে ছুটতে হবে একটা মানুষের ভরণ পোষণের তাগিদায়। একটা সময় ভালোবাসার শেকল মনে হবে, কি প্রয়োজন, আমি আমার পরিবারের আনন্দ বেছে নিচ্ছি। আপনার হাত ধরার সৌভাগ্যটা না হয় অন্যের জন্য বরাদ্দ থাক। আপনি এগুলো লড়ছেন নিজের একটা জায়গা তৈরি করার জন্য। আমি জানি একদিন আপনি অবশ্যই সফল হবেন। সেদিনে আপনার পাশে আমি থাকবো না, কিন্তু দূর থেকে শুনলেও গর্বিত হব। আমি দোয়া করব আপনার জন্য। কখনো হার মানবেন না। আমাকে ভুলে যাবেন দয়া করে। কোনো তিক্ত অনুভূতি রাখবেন না। আমি চাই আপনার স্মৃতিতে আমি এক অধ্যায় হয়ে থাকি, যেটা মনে পড়লে কষ্ট নয়, বরং একটু নরম হাসি লেপ্টে থাকবে। ক্ষুদ্র সময়ের এই অধ্যায়টা যেন আপনার মনে কখনোই দাগ না কাটে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অনিয়ম করবেন না। আপনার খাওয়া দাওয়ার অনীহা খুব, এভাবে করলে অসুস্থ হয়ে যাবেন। এখন এত পড়াশোনা কি মনে থাকবে বলুন তো? আর একটা কথা, আপনি যেভাবে ভালোবাসতে জানেন সেই ভালোবাসা একদিন ঠিকই তার সঠিক ঠিকানা খুঁজে পাবে। এটি আপনার কেউ না হওয়া মিষ্টি। চিঠিটা পড়তে যেয়ে আমার মাথার উপর বড় বাজ পড়ল। আমি হতভম্বের মতো চেয়ে রইলাম মিষ্টি আপুর বান্ধবী প্রীতি আপুর দিকে। তিনি এই চিঠি আদান প্রদানের দায়ভার নিয়েছেন। পরদিন মিষ্টি আপুর বিয়ে, শাহনেওয়াজ সাহেবের সাথে। তার হলুদের অনুষ্ঠান চলমান। কিন্তু এই সব কিছুর মধ্যে যা আমার মাথা নষ্ট করছে তা হলো মিষ্টি আদনান ভাইকে ভালোবাসেন। তার আদনান ভাই তাকে ভালোবাসেন। আদনান ভাই আমার এবং মাহমুদের শিক্ষক ছিলেন। আমাদের বাসায় শেষ এসেছিলেন যখন মাহমুদ আর্মিতে ভর্তি হলো। মাহমুদের জন্য তিনি একটা দামি কলম নিয়ে এসেছিলেন। আদনান ভাই নীরব, শান্ত, কঠিন ব্যক্তিত্বের মানুষ। শিক্ষক হিসাবে আমাদের সামনে তার কঠিন রূপটাকেই তিনি উন্মুক্ত রেখেছিলেন। অথচ সেই কঠিন রূপের আড়ালে একজন প্রেমিক ছিল, তাকে কল্পনা করেছিলাম। লোকটির মধ্যে কোনো খুঁত নেই, তবে অদৃষ্ট চাঁদের গায়েও কলঙ্ক আঁকেন। ঠিক তেমনি আদনান ভাই অনাথ, ওপর থেকে বেকার হওয়ায় বেকারির পাশে একটা পুরনো বাড়ির ছেলেকোঠায় থাকেন। সেই রংচটা ঘরে নিজের জীবনের সাথে লড়তে থাকা সেই আদনান ভাই কি শাহনাজ সাহেবের সামনে কোনোভাবে দাঁড়াতে পারেন? আমি তবু হাল ছাড়লাম না। মায়া হলো, ভালোবাসা নামক নীল বিষে তো আমিও ভুগছি। তাই এই দুজনের প্রতি একটা মায়া কাজ করলো আমার।
আমি মিষ্টি আপুকে যে চিঠিটা দেখাতে তিনি একেবারে কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেলেন। ধরা গলায় বললেন, ভাবি, কাউকে বলবে না, দয়া করে কাউকে বলবে না। আমি তার হাতটা ধরে বললাম, মিষ্টি আপু, তোমার ভাইকে বললে তিনি একটা ব্যবস্থা করবেন। ওনাকে যেমন ভাবো উনি তেমন নন। তবুও আমি চাই না। তুমি তো শাহনাজ সাহেবকে ভালোবাসো না? এভাবে বিয়ে হয় নাকি? তুমিও তো ভাইয়াকে ভালোবাসতে না। তুমি কি সংসার করছো না? আমরা যা চাই সবসময় কি তাই পাই? সংসার করতে ভালোবাসাটা প্রধান না। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আজকে যদি আমি বিয়েটা ভাঙি, মা খুব অপমানিত হবে। গর্ভবতী আত্মীয়রা হাসাহাসি করবে। ভাইয়া হয়তো আমার মুখের দিকে তাকে রাজি হবেন, কিন্তু মা পরে ভাইয়াকে আবার ভুল বুঝবে। কি দরকার? আমি অশান্তি চাই না, তুমিও অশান্তি করো না। আমি হতাশ গলায় বললাম, আদনান ভাই একটা সময় খুব বড় কিছু হবেন। তুমি তার হাতটা ছেড়ো না। আমি জানি, এজন্যই ছাড়ছি। এখন তার পড়াশোনার সময়। সেসব ছেড়ে তিনি এখন পাগল হয়ে যাবেন আমার দায়ভারে। আমি ওনার জীবনে বোঝা হতে চাই না ভাবি। আবেগ ক্ষণিকের, বাস্তবতার গ্যারা কলে সেই আবেগ মরে যায়। আমি তার জীবনে একটা ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। মিষ্টি আপুর ওপর সেদিন আমার খুব রাগ হয়েছিল। তাকে খুব স্বার্থপর লেগেছিল। আদনান ভাইয়ের মতোত্বখর ব্যক্তিত্বকে তিনি ছেড়ে দিচ্ছেন। অবশ্য তার বিষাদময় মুখটা দেখে কিছু বলা হলো না। সুখী হতে চায় সবাই, সেই সুখটা যে অধরা। আমার একবার মনে হয়েছিল যাই সাহেবকে সব বলে দেই, কিন্তু কেন যেন বলতে পারলাম না, কারণ সাহেব অত্যন্ত খুশি ছিলেন। ঘরে এসে দেখলাম তিনি গুনগুন করছেন। সাহেব আর গুনগুন। ক্যাসেট প্লেয়ারে তিনি গান ছাড়লেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বুঝলাম বোনকে একটা ভালো পরিবারে বিয়ে দেওয়ার তৃপ্তি তার চোখে মুখে ছলকাচ্ছে। মাহমুদ আর্মিতে ভর্তি হবার পরও আমি তাকে আনন্দিত দেখেছিলাম, একটা গা ছাড়া ভাব। আমি তার পাশে দাঁড়াতেই তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ফড়িংয়ের মতো না লাফিয়ে একটু বসলেই তো হয়। সারাদিন টুই 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 টুই। আমার উপর না হোক, নিজের উপর কৃপা করতে কী আপত্তি? আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম অনেকটা সময়, তারপর শুধালাম, আপনাকে তো খুশি লাগছে কেন? হুতুমকে এত হাসি খুশি দেখলে ভয় ভয় করে। তিনি আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, তারপর আমার হাত টেনে নিলেন, নিজের কোলে বসালেন খুব যত্নের সাথে। আমার ভারী শরীর, পেটটা নড়ল। সেই শুধু অনুভব করলাম আমার ভেতরে ছোট্ট দুষ্টুটা লাথি মেরেছে। আমি তার হাতটা ধরতে সে আরও লাথি মারল। আমি হেসে বললাম, দেখেছেন কাণ্ড? সারাদিন সারা শব্দ থাকে না, আপনার কাছে আসলেই শুরু হয় তার দুষ্টামি। তিনি কিছু সময় আমার পেটের দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখ গুজলেন। আমার গলায় একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি দূরে দূরে মনে শুধালাম, আপনি কি এই বিয়ে নিয়ে খুব খুশি? খুশি ঠিক না, নিশ্চিন্ত। মিষ্টি শ্বশুরবাড়ি ভালো, সব থেকে বেশি ভালো শাহনাজ সাহেব। লোকটা একটা জেন্টলম্যান, খুব ভালো মানুষ, চিন্তাধারা খুব স্বচ্ছ। মিষ্টিটা সুখী হবে। আমি খুব দায়মুক্ত হলাম। কিভাবে বুঝলেন স্বচ্ছ? তিনি মুখ তুললেন, ভীষণ বিরক্তি ছেয়ে গেল তার মুখে। আমার গালে একটা কামড় বসালেন। আমি আহ করে চেঁচিয়ে গাল ডলতে ডলতে বললাম, গাল জ্বালিয়ে দিলেন আমার। রাক্ষস নাকি? বেশ হয়েছে। এই আমি কি তোমার মতো গ্যাদা? না, আপনি একটা বুদ্ধির টেকি। জবান তো সাপের মতো লম্বা হয়েছে, ছোবলও মারে। বেশ করেছি। আমার কথাটা শেষ হতেই তিনি আবারও আমার গালে কামড় দিলেন। আমি তার বুকে একটা কেল বসালাম। তখন আর তাকে ভয় হতো না। একে মা হতে চলেছি, সে কারণে যেন আলাদা এক সুযোগ পেয়েছিলাম তার অবাধ্য হবার। সে আমার দু হাতে তার হাতের মধ্যে আটকে ধরলেন, চোখ গরম করে বললেন, কোল থেকে নামিয়ে দেব কিন্তু। আমি চড়ে বসেছি। ভোরে উঠতে গেলে তিনি আমাকে বাহু ধরে আটকালেন। আমার তাকে মিষ্টি আপুর কথাটা বলা হলো না। দ্বিতীয়বারের মতো তার থেকে কথা লুকালাম। সেদিন যদি বলে দিতাম তাহলে আজ মিষ্টি আপুর জীবনটা ভিন্ন হতো। শুক্রবার আসর বাদে মিষ্টি আপুর বিয়ে হলো। আদনান ভাই এসেছিলেন। খুব শান্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন মিষ্টি আপুর দিকে। বিষণ্ণতা ছিল সে দৃষ্টিতে। সাহেব নিজে তাকে বসে খাওয়ালেন। তিনি খুব স্বাভাবিকভাবে খেলেন। যাবার সময় আমার সাথে তার দেখা হলো। তিনি মৃদু হেসে আমাকে বললেন, মিষ্টিকে বলল ওকে খুব সুন্দর লাগছে। তারপর তিনি চলে গেলেন। আদনান ভাই সে চলে যাওয়াটা আমি নীরব চোখে দেখেছি। হয়তো তিনি এখন তার চলতে ওঠা ছেলে কোঠায় যাবেন, একটা লম্বা ঘুম দেবেন। ঘুম ভাঙবে মধ্যরাতে। তখন আকাশে রূপালি জ্যোৎস্না। তিনি মিষ্টি আপুর চিঠিটা বের করবেন, আবার পড়বেন, হয়তো নীরবে হাসবেন আর অদৃষ্টের ওপর। মিষ্টি আপু শ্বশুরবাড়ি চলে গেছেন। ঘরটা কেমন ফাঁকা হয়ে গেল। আমার গল্প করার সাথে চলে গেলেন। একটা বছর আমি তার সাথে কাটিয়েছি। কখনো সে আমার বড় আপু হয়েছে, কখনো বান্ধবী। সেই সত্তাটা চলে যাওয়ায় আমার মনটা খুব উদাস হয়ে গেল। বাড়িটা অস্বাভাবিকভাবে বড় লাগে।
সাহেব অফিসে গেলে শুধু আমি আর মা, মাঝে মাঝে খালা শাশুড়ি আসে বটে, কিন্তু তাও আমার একাকিত্ব কাটে না। ঘরে আবার এবং মায়ের দেখভালের জন্য একটা মেয়ে রাখা হলো। মেয়েটার বয়স 20-এর কাছাকাছি, নাম জরিনা। জরিনার এক চোখ অন্ধ, ছোটবেলায় খেলতে খেলতে ইটের উপর পড়ে গিয়েছিলেন। চোখে ইটের কোনা লেগে কর্নিয়া নষ্ট হয়ে গেছে, সেই থেকে সে এক চোখে দেখে না। লোকে তাকে কানা জরিনা ডাকে। মেয়েটি ঝাঁঝালো, দু কথার পর তিন কথা বলে তেড়ে ওঠে। মা পছন্দ করেন না, কিন্তু উপায় নেই। আমার শরীরটা খুব খারাপই হচ্ছে, মাঝে মাঝে পেটে খুব ব্যথা ওঠে, সে ব্যথায় আমি চিৎকার করি। মা আমাকে সামলাতে পারেন না, বাথরুমে যেয়েও আমার মানুষের সাহায্য লাগে, তাই জরিনা ছাড়া উপায় নেই। গভীর রাতে হঠাৎ হঠাৎ আমার ঘুম ভাঙে, শ্বাসকষ্ট শুরু হয়। ঘরে একটা অক্সিজেন সিলিন্ডার এনে রাখা হয়েছিল। সাহেব তাড়াতাড়ি ওঠেন, আমার মুখে অক্সিজেন মাস্ক লাগান। আমার মনে হয় আমি বুঝি মারা যাব। একটা সময় সাহেবকে মজা করে বলতাম, আমি মরে গেলে আরেকটা বিয়ে করবেন আপনি? তিনি আমার কথা শুনে আমার দিকে মুখটা বিকৃত করে বলতেন, হ্যাঁ, আমি সত্যি সত্যি মরে গেলে আপনি আরেকটা বিয়ে করবেন? এখন বউ মরলে পুরুষ মানুষ পাগল হয়ে যায়, আমার চা আবার পোক্কা যুক্ত পেয়ারা, এমনিই তো আধা পাগল হয়ে গেছি, তখন ফুল পাগল। পাগল কত কিছুই করে। ভাবছি এবার একটা কৃপাময়ী আম বিয়ে করব, যন্ত্রণা যত সব। আমার সে কথাগুলো মনে পড়ে। আমার পাশে চিন্তিত মুখে বসে থাকা কাঁটা কাটার চেহারা পুরুষটাকে আমি কান্না মিশ্রিত স্বরে শুধাই, আমি কি সত্যি সত্যি মরে যাব সাহেব? তিনি আমার দিকে তাকিয়ে থাকতেন, একটু পর বলতেন, তুমি একটু ঘুমাও কানন, আমি মাথা টিপে দিই। আমার তখন 8 মাস, আষাঢ়ের তখন 5 তারিখ। রাতটা আমার ব্যথায় কেটেছিল, খুব কষ্টে ঘুমিয়েছিলাম। সাহেব আর অফিসে যাননি, আমার জন্য থেকে গিয়েছিলেন। এখন আর ফজরে তোলার কড়াকড়ি তিনি করেন না। আমার ঘুম ভাঙলো 11টায়। আমি খুব কষ্টে উঠে বসলাম। বাথরুমে যাওয়ার জন্য দাঁড়াতেই আমার মনে হলো আমার পা থেকে গরম তরল গড়াচ্ছে। আমি পায়ের দিকে তাকাতে দেখলাম তাজা লাল রক্ত। আমি ভয়ে সিঁটিয়ে গেলাম, পেটে অসম্ভব ব্যথা শুরু হলো। ভয় যন্ত্রণায় কাতর আমি মৃতপ্রায় স্বরে সাহেবকে ডাকলাম, শুনছেন? সাহেব তখন টেবিলে বসে কাজ করছিলেন। আমার গলা তার কানে যেতে তিনি তড়িৎ গতিতে চাইলেন। আমার রক্ত ভেজা ছায়া এবং মেক্সি দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই প্রথম আমি সাহেবকে এতটা ভীত সন্তুষ্ট দেখেছিলাম। সাহেবের সন্তুষ্ট মুখটা এখনও আমার মনে আছে। শ্যামবর্ণ বিশালদেহী প্রখরতায় ঘেরা মুখটা সেদিন কাগজের মতো সাদা আর বর্ণহীন লাগছিল। তার চোখ কাঁপছিল, ভারী স্বর কেমন খাবি খাচ্ছিল উদ্বিগ্নতায়, কুণ্ঠায়। এত কুণ্ঠিটুকি আমি কখনো সাহেবকে দেখেছি? না, দেখিনি। পর্বতের মতো মেরুদণ্ড সোজা করে রাখা মানুষটি সেই একবারই নতুজান হয়েছিল। আমার মনে হচ্ছিল তিনি একটা আমার জীবনী শক্তিটাকে শুষে ফেলছে। আমার ভেতর থেকে প্রাণ নামক বিষয়টা হয়তো বেরিয়ে যাচ্ছে। যন্ত্রণায় আমি মলিন হয়ে সাহেবের কোলে ঢলে পড়লাম। রক্তে আমার নিচে অংশ ভিজে যাচ্ছে। যন্ত্রণায় কাতর স্বরে একটা প্রলাপই করছিলাম, আমার বাচ্চা, আমার বাচ্চাটাকে বাঁচান। সাহেবের ভারী স্বরটা খুব ক্ষীণভাবে কানে আসতে শুরু করলো, কারণ চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো না। আমার শরীর আর সেই কথাটা শুনতে পেল না। আমার চোখের সামনে নেমে এলো নিগুড় আধার। আমি যেন তলিয়ে গেলাম অজানা এক গহ্বরে। আমার মনে হলো আমি একটা অন্ধকার গর্তে আছি, পার্থিব কোনো শব্দ নেই, অন্ধকার এসে পৌঁছতে পারে না। আমি আশপাশ দেখলাম, বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। ক্ষণিকের জন্য মনে হলো আমি বুঝে মরে গেছি, কবরে চিরনিদ্রায় শুয়ে আছি। ভাবতেই আমার ভীষণ কান্না পেল। আমি চিৎকার করে কাঁদলাম, সাহেবকে ডাকলাম বারংবার, কিন্তু সাড়া এলো না। এ কোথায় এসেছি আমি? এত অন্ধকার, এত নীরব। অতঃপর ভাবলাম আমি হয়তো মরিনি, মরলে কবরের হিসেব শুরু হবার কথা। সে হচ্ছে না। আমি বোধ হয় এমন একটা অবস্থাতে যেখানে জীবন মৃত্যুর একটা সূক্ষ্ম দড়ি আছে, দড়ির এপারে জীবন ওপারে মৃত্যু। সত্যি বলতে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমার সাহেবের সাথে বাঁচতে চাই। লোকটা গম্ভীর, রাগী, কর্কশভাষী, তবুও আমি তাকে ভালোবাসি। এই মানুষটাকে ভালোবাসাটা হয়তো আমার বোকামি, তবুও তাকে ভালোবাসি। এই 8টা মাস এই মানুষটা আমাকে আগলে রেখেছে। এই 8 মাসের যাত্রাটা তো সহজ ছিল না, আমার মনে আছে। তখন আমার 5 মাস চলে। আমি খাচ্ছিলাম, খেতে খেতে অরুচি হলো, গা ভাসিয়ে ভক ভক করে বমি করে দিলাম। সাহেব চেয়ারে বসে পেপার পড়ছিল। আমি তার দিকে চাইতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন, আমাকে আস্তে করে তুলে বাথরুমে নিয়ে গেলেন, পরিষ্কার করালেন। আমার কান্না পেয়ে গেল। এতটা কষ্ট কেন মা হবার? তখন কাজের মেয়ে ছিল না। মিষ্টি আপুকে নিজের বমির কাপড় দিতে লজ্জা করছিল। নাক টেনে টেনে বললাম, কাপড়গুলো ভিজিয়ে দিন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচে তুলছি। সাহেব এত কঠিন চোখে আমার দিকে তাকালেন, চরম একখানা ধমক দিয়ে বললেন, কৃপা করে ঘরে গিয়ে বসলে ভালো হয়, যন্ত্রণা যত সব।
আমি সেই ধমকে আর থাকতে পারলাম না। সুরসুর করে গিয়ে খাটে বসলাম। উকি দিয়ে দেখলাম সাহেব আমার বমির মেক্সি, ছায়া, বিছানার চাদর সব ধুলেন। আমার সাহেবের মুখে কোনো অনীহার ছাপ ছিল না, বমির গন্ধে নাক কুচকালেন না। খুব সামান্য বিষয় কিন্তু না। আমার ৮ মাসের যাত্রায় আমি একবারের জন্য আমার বাবার বাসা যাইনি কারণ প্রয়োজন পড়েনি। সাহেব তার সাধ্যমতো আমার যত্ন নিয়েছেন, আমার মুড সুইং সহ্য করেছেন। আমি ডাব পছন্দ করতাম বলে আমার জন্য তিনি ডাব আনতেন প্রতিদিন। একবার বলেছিলাম, আমার না ছোটো ছোটো গোল গোল আলু দিয়ে মুরগি ভুনা খেতে ইচ্ছে করছে। তিনি ঠিক কোথা থেকে ওই আলু জোগাড় করলেন আমার জানা নেই। ঘরে এসে সেই আলুর ঠোঙা রেখে ঝাঁঝালো স্বরে বললেন, এসব অদ্ভুত আতরাঙ্গি খাবার খাওয়ার শখ যে কোন মানুষের হয় আমি জানি না। সারা ঢাকাসহ চুষা লাগলো। তার যন্ত্রণা মুখে বললেও সেদিন আমাকে তৃপ্তি নিয়ে খেতে দেখে তার কপালে সেই চিন্তার রেখাটি আর দেখা গেল না। কম তো দিন হলো না আমাদের বিয়ের। আমার অভ্যাস হয়ে গেছে তার খ্যাটখ্যাটে স্বভাবের। প্রথম বিবাহবার্ষিকীর কথাটা মনে পড়ে গেল। আমি ইনিয়ে বিনিয়ে বলেছিলাম, আজ কিন্তু তাড়াতাড়ি আসবেন, আমরা বাইরে যাব। কেন? হঠাৎ টোটো কোম্পানির ম্যানেজার হওয়ার শখ হলো কেন? নিজের অবস্থা তো লবরঙ্গ, হাঁটতে গেলেও জেরানো লাগে। এই অবস্থায় বাইরে ঘুরে আরও অসুস্থ হবার ফোন দিই? হ্যাঁ তাই, আসতে বলেছি, আসবেন। এত কথা বলেন কেন? আমি কথা বলি? না, আমি বলি। ঘাট হচ্ছে আমার। যা বলেছি তাই শুনবেন কিন্তু। পারবো না, আমি কারোর গোলাম না। আমি নিজের মর্জির মালিক। আমি তেড়ে উঠে তার হাতে কামড়ে দিলাম। তখন আমার প্রেগনেন্সি 4 মাস চলে। তিনি হতভম্ব চোখে তাকালেন। আমি কামড়ে মাথা তুলতেই তিনি মুখ কঠিন করে বললেন, গ্যাদা জঙ্গলি পেয়ারা কোথাকার, যন্ত্রণা যত